যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, যেটা অনেক বই পড়ে আমরা শিখতে পারতাম না, ঠিক কি না? অনেক কিছু আমরা চোখে দেখে শিখেছি, অনেক কিছু আমরা প্র্যাকটিক্যালি শিখেছি, মাঠে থেকে শিখেছি। অনেক কিছু আমরা যেগুলো ঘন্টার পর ঘন্টা লেকচারে আমরা শিখতে পারতাম না, অনেক বই পড়ে আমরা শিখতে পারতাম না, সেই বিষয়গুলো আমরা শিখে ফেলেছি। তার মধ্যে কয়েকটা 3-4টা পয়েন্ট আমি আপনার সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে, 1 নম্বর হলো, প্রফেসর ডক্টর ইউনূস নিঃসন্দেহে একজন মেধাবী মানুষ। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এই মেধাবী মানুষটা কি কখনো শাসক হতে পারতেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আসতেন? এনিওয়ান? তার মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেধাবী মানুষদের, সৎ এবং যোগ্য মানুষদের শাসকের পর্যায়ে আসার সম্ভাবনা, আমি কম বলবো, কম। ঠিক আছে না? কম। 2 নম্বর হচ্ছে, যদি সংবিধানকে সংস্কার করতে হয়, মৌলিক সংস্কার, রাষ্ট্রের মৌলিক পর্যায়ে সংস্কার করতে হয়, সেটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্ভব ছিল? নাকি এখন সম্ভব? এখন সম্ভব, ঠিক কিনা? এখন সম্ভব। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র কাঠামো, সংবিধান, বিভিন্ন পলিসি পর্যায়ে যে মৌলিক পরিবর্তন, সেটা সম্ভব না, যেটা আমরা এখন বুঝতে পারতেছি। এখন এগুলো সংশোধনের আলাপ আসছে, আরো হয়তো আসবে। 3 নম্বর হচ্ছে, একটা আইডিওলজিক্যাল, যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল, সেখানে একটা নির্দিষ্ট আইডিওলজিক্যাল প্যাটার্ন ছিল, ঠিক না? সেখানে মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ, বঙ্গবন্ধুর চেতনা, এই বিষয়গুলো বেশি ছিল। তারপর যে কি বলা যায়, স্বাধীনতা বিরোধী, প্রতিক্রিয়াশীল, রাজাকার, এই যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরানো সম্ভব ছিল? এটাকে সরানো হয়েছে কি একটা অভ্যুত্থানের মাধ্যমে, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যারেটিভটা। এখনকার ন্যারেটিভটা দেখেন, এখন আমরা 72 থেকে 75 ইতিহাসটা আলোচনা করতেছি কিনা? এটা আমরা করতে পারতাম যদি গণতান্ত্রিক প্রক্রিয়া হতো। সুতরাং একটা টোটালি আইডিওলজিক্যাল রেজিম থেকে আরেকটা আইডিওলজিক্যাল রেজিমে আসার জন্য গণতন্ত্র এটা ভালো প্রক্রিয়া না, এটা যথেষ্ট প্রক্রিয়া না, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে, আমরা আরেকটা জিনিস এখান থেকে শিখেছি, সেটা হচ্ছে যে এই ধরনের একটা আইডিওলজিক্যাল রেজিম চেঞ্জ করতে হলে মিলিটারিজম ছাড়াও এরকম আইডিওলজিক্যাল রেজিম চেঞ্জ করা গেল না গেছে। তাহলে এই 4টা কিন্তু আমরা একটা মৌলিক শিক্ষা পেলাম এখানে। এটা আমি এই লাস্টেরটা আমি কেন বললাম, এটা আমি শেষে বলবো কেন আমি লাস্টেরটা বললাম। তার মানে একটা জিনিস আমরা দেখলাম যে গণতন্ত্রের মাধ্যমে মেধাবী এবং যোগ্য মানুষের চেয়ে অসৎ এবং অপরাধী মানুষ শাসকের পজিশনে যাওয়ার সম্ভাবনা, আপনারা যারা এখানে অনেকেই আমার চেয়ে অনেক বয়স্ক, আমি 2001 থেকে 2006-07 আমার বয়স কত ছিল, আপনারা তখন অনেকে অনেক ম্যাচিউর, আপনারা ওই আলোকে আরো অনেক কিছু আমার আলোচনায় কানেক্ট করতে পারবেন, ঠিক আছে না? অলরেডি এই ডক্টর ইউনূসের সরকার আসা মাত্রই আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল হয়ে যাচ্ছে, বিভিন্ন বাজারে চাঁদা ওঠানোর জন্য বিভিন্ন বাজারে হ্যাঁ অন্য কেউ এসে দখল করতেছে। আমরা শুনছি না এগুলো? আমরা শুনছি। সুতরাং মানে এভাবে মৌলিক পর্যায়ে সংস্কার এভাবে আসে না। তার মানে মোটামুটি এই ছাত্র জনতার গণ আন্দোলন থেকে এই 4টা শিক্ষা কিন্তু আমরা পেয়ে গেলাম যে একদম মৌলিক পর্যায়ে সংস্কারের জন্য এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই মৌলিক পর্যায়ে সংস্কারটা সম্ভব না। তাহলে এখন বর্তমান যে সেকুলার সিস্টেম, এইটাকে আমরা সবাই এখানে মুসলমান, আমরা সবাই এখানে ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার রসুলকে ভালোবাসি, ইসলামী শরিয়াকে ভালোবাসি। কোরআনের শাসন পদ্ধতি চায় না এমন কেউ এখানে নাই। এবং আপনি যদি আজকে বাংলাদেশে গণভোট করেন যে কোরআনের শাসন চাও নাকি কোরআন ছাড়া শাসন চাও, আমার মতে এই বাক্যটার উপর যদি গণভোট নেন, অধিকাংশ মানুষ এই কথা বলবে যে আমরা কোরআনের শাসন চাই, বুঝুক আর না বুঝুক, ঠিক কি না? সুতরাং জনগণের মতামতের প্রতিফলন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিশেষ করে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক যে সিস্টেম, এই সিস্টেমে জনগণের মতামতের প্রতিফলন। আমার কথা বুঝতে পারতেছেন? এটা আমি আরো বিস্তারিত সামনে আলোচনা করবো যদি সময় পাই, যে কিভাবে এটা জনগণের মতের প্রতিফলন এখানে ঘটে না, এখানে ঘটে বণিকদের মতামতের প্রতিফলন, প্লুটোক্রেসি। এটা আমি সামনে আলোচনা করব।